দেখ আমরা গত ক্লাসে যে প্রবলেমটা শুরু করেছিলাম সেটা শেষ করতে পারি নাই। সেই প্রবলেমটা দিয়ে শুরু করছি। গত দিনে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের সাধারণভাবে বৃত্তের সমীকরণের মধ্যে যেহেতু যে সমীকরণটাই তুমি চিন্তা করো না কেন, যে সমীকরণটাই তুমি চিন্তা করো না কেন সেটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, অথবা এটা এক নাম্বার, এটা এটা হচ্ছে যদি কেন্দ্র দেওয়া থাকে তাহলে আমরা এই সমীকরণটা সাধারণভাবে ব্যবহার করে থাকি। তো দেখো, তিনটা কিন্তু আননোন কনস্ট্যান্ট রয়েছে সাধারণ সমীকরণে, জি, এফ এবং সি। আর এই যে এইচ কে সম্বলিত যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি, সেটাতে এইচ কে কেন্দ্র আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। যাই হোক, তো আমরা যখন বৃত্তের সমীকরণটা সমাধান করব তখন দেখবো আমরা তিনটা বিন্দু দেওয়া আছে কিনা, অথবা একটা বিন্দু দুইটা শর্ত দেওয়া আছে কিনা, বা দুইটা বিন্দু একটা শর্ত দেওয়া আছে কিনা। ঠিক আছে, মোটামুটি এ ধরনের এই তিনটা জিনিস আমাদের লাগবে আর কি। তিনটা জিনিস হলে আমরা কিন্তু বৃত্তের যে সমীকরণটা আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো আমরা আরো বলেছিলাম যে সাধারণ ক্ষেত্রে যে যদি কেন্দ্র দেওয়া থাকে, তো আমরা এই x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার সমীকরণটা ব্যবহার করলে আমাদের একটু সুবিধা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর অন্যান্য ক্ষেত্রে আমরা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণটা ব্যবহার করব, যেখানে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা দেওয়া নেই। ঠিক আছে, সাধারণত কিন্তু এগুলো একেবারে নিয়ম বিষয়টা এরকম না। সাধারণভাবে আমাদের হিসাব নিকাশকে সহজ করার জন্য আমরা এই পন্থাটা অবলম্বন করব। ঠিক আছে, তো এরকমই একটা আমরা প্রবলেম আমরা সলভ করবো আজকে। আজকে যে প্রবলেম গুলো দেখাবো এগুলো খুবই ইম্পর্টেন্ট, চিত্র আকারে আমরা অবশ্যই দেখাবো। তোমাদের বইতে তো কথাই লেখা আছে, সেগুলোকে চিত্র আকারে দেখালে কিরকম হবে সেটাও দেখাবো। একটা বৃত্ত দেখো, তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দুগামী। এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এটা একটা বিন্দু। ঠিক আছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করো, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো, এই জিনিসগুলো চেয়েছে। ঠিক আছে, দেখো আমাদের তিনটা কিন্তু বিন্দু দেওয়া আছে। আমরা বলেছি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হলে সাধারণত আমরা কি করব, তিনটা বিন্দু হলেই আমাদের চলবে, তাহলে আমাদের আর অন্যদিকে তাকানোর কোনো দরকার নেই। তিনটা বিন্দু যেহেতু দেওয়া আছে, তো আমরা বলেছি যে যেহেতু বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া নেই, তাই আমরা একটা কাজ করি, বৃত্তের সাধারণ সমীকরণটা ধরে অঙ্কটা সলভ করি। ওকে, বৃত্তের সাধারণ সমীকরণ কি এইটা। এখন দেখো, যে অঙ্কটা বা প্রবলেমটা আমাদের সামনে দেওয়া আছে, সেটাকে যদি আমরা চিত্র আকারে প্রেজেন্ট করি এরকম হতে পারে। একটা বৃত্ত দেওয়া আছে, দেখো এই যে বৃত্তের চিহ্ন, এই যে বৃত্ত দেওয়া আছে, দেখো তিনটা বিন্দু দেওয়া আছে তিনটা জায়গায়, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে উদ্দীপকের বা চিত্রের বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এই যে এখানে যে কথাগুলো দেওয়া আছে, তিনটা বিন্দু উল্লেখ করা আছে, এত এত বিন্দুগামী, এই কথাটা উল্লেখ না করে দেখো এরকম দেওয়া থাকতে পারে, একটা বৃত্তের চিত্র দেওয়া আছে, এই বৃত্তের চিত্রের মধ্যে তিনটা বিন্দু দেওয়া আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, না, এখন খেয়াল করো যে এরকম আকারে দেওয়া থাকতে পারে, কিন্তু আমাদের সাধারণত যে জ্যামিতির যে প্রবলেম গুলা দেওয়া থাকে আমাদের প্রশ্নে সৃজনশীল আকারে, সেগুলো কিন্তু চিত্র আকারে দেওয়া থাকে। তো এতগুলা কথাকে আমরা এভাবে দেখাতে পারি, চিত্রের ভিতরে সমীকরণ নির্ণয় করো, বৃত্তের মধ্যে তিনটা বিন্দু দেওয়া আছে। ওকে, এক নং বৃত্তটি কটা বিন্দু, তিনটা বিন্দুগামী। আমরা লিখবো, একবারে লিখবো যে 6,5, 6 - 6,5, হ্যাঁ, তারপর হচ্ছে -3,4। আমি এটা লিখেছি এই কারণেই যে আমরা এই যে এই এই ধরনের প্রবলেম আসলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। আমরা কিভাবে সলভ করব, আমাদের ক্যালকুলেশনটা কিরকম হবে, প্রসেসটা কিরকম হবে। এবং 2, 1 বিন্দুগামী, 2,1 বিন্দুগামী। আমি যে প্রসেসটা শিখিয়ে দিচ্ছি এভাবে করলে মনে হয় সহজ হবে। তো প্রথমে আমি এই বিন্দুটা যখন বসাবো, দেখো এখানে বসাচ্ছি x² মানে 36 প্লাস 25, 5 এর উপর স্কয়ার, 2gx, x এর জায়গায় আমি কি বসাবো -6, আর y এর জায়গায় বসাবো 5। আমি প্রথম বিন্দুটা বসাচ্ছি, সিদ্ধ করছি। তাহলে এখন মাইনাস হচ্ছে 12g প্লাস হচ্ছে 10f, 10f প্লাস c ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে আমি পাচ্ছি 51 -12g -12g প্লাস 10f প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা আমরা নাম্বারিং করলাম হচ্ছে 2 নাম্বার। এবার আমরা এই বিন্দুটা বসাবো -3, -4 বিন্দুটা বসাবো, -3,
-4 বিন্দুগামী, তাহলে কি হবে 9 -3, -4 না, তাহলে +16 মাইনাস হচ্ছে 6 জি মাইনাস হচ্ছে 8f প্লাস c ইজ ইকুয়াল টু 0। আমি যদি হিসাব নিকাশ করি 25 -6g -8f প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা নাম্বারিং করলাম 3 নাম্বার। তারপর দেখো 3 নাম্বার বিন্দুটার নাম কি ছিল? 3 নাম্বার বিন্দুটার নাম ছিল 2, 1, তার মানে 2 স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার প্লাস হচ্ছে 4g প্লাস হচ্ছে 2f 1 কিন্তু প্লাস হচ্ছে c ইজ ইকুয়াল টু 0। বারবার এক কথা বলছি, ক্যালকুলেশন পাওয়ারটা খুব বেশি হতে হবে, বাড়াইতে হবে। যাদের ক্যালকুলেশন স্পিডটা কম তাদের একটু একটু বাড়াইতে হবে। ইজিক্যাল টু 0, এটা দিলাম হচ্ছে 4। দেখো আমরা তিনটে সমীকরণ পেয়েছি, তিনটা আননোন ভেরিয়েবল আছে এর মধ্যে, জি, এফ এবং সি এর মানটা বের করবে কিভাবে খেয়াল করবা। 2 থেকে 3 বাদ দিব, বা 3 থেকে 2 বাদ দিতে পারো, তোমার ইচ্ছা। 2 বিয়োগ 3 একবার করব, একবার করব 3 বিয়োগ 4। খেয়াল করো, 2 বিয়োগ 3 একবার করব, 3 বিয়োগ 4, সিকোয়েন্স মেনটেন করলাম। 2 বিয়োগ 3, 3 বিয়োগ 4, তাহলে কি হবে? তাহলে 2 বিয়োগ 3 করলে সি এবং সি কেটে যাবে, শুধু জি এবং এফ সম্বলিত একটা সমীকরণ পাবো। আবারও যখন আমরা 3 এবং 4 বিয়োগ দিব তখন কিন্তু আমরা সি আর সি কেটে যাবে, জি আর এফ সম্বলিত একটা সমীকরণ পাবো। তো একটু খেয়াল করি, 2 থেকে যদি আমরা 3 নাম্বারটা বাদ দিই, 2 এখানে কি আছে 51, 3 কি আছে 25, তাহলে 51 থেকে 25 বাদ দিলে কত থাকে 26। এখানে দেখো -12g, -12g থেকে -6g বাদ দিলে থাকে -6g। এবার দেখো এখানে আছে +10f, 10f থেকে যদি আমরা -8f বাদ দিই তাহলে ভাবে +18f +18f, আর সি কেটে গেল ইজিক্যাল টু 0। ঠিক আছে, এটা গেল হচ্ছে 5 নাম্বার, এটা গেল হচ্ছে। আচ্ছা, এটাকে ছোট করা যায়, 2 দ্বারা ভাগ করলে ছোট করা যায়, থাক। আচ্ছা, এবার 3 থেকে 4 বাদ দিব। এবার 25 থেকে 5 বাদ দিলে থাকে 20, -6g থেকে -4g বাদ দিলে থাকে হচ্ছে 4g বাদ দিলে থাকে -10g, -8f থেকে 2f বাদ দিলে -10f ইজিক্যাল টু হচ্ছে 0। ঠিক আছে, আমাদের কি হিসাব নিকাশ মিললো? 36 আর 51, আর এখানে 3 থেকে 4 ষোলো 25, 51 থেকে যদি আমরা 25 বাদ দিই 26। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমরা পেলাম। এটাই গেল হচ্ছে 5 নাম্বার, 6 নাম্বার। ঠিক আছে, তো এটাকে যদি ছোট করে লিখতে পারতাম, বড়টা 10, সবাইকে যেহেতু 10 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা লিখি 2 বিয়োগ হচ্ছে জি বিয়োগ হচ্ছে এফ ইজিক্যাল টু 0। এটা হচ্ছে 6 নাম্বার, এটা কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো এখান থেকে আর এখানে, এটার মধ্যে জি এবং এফ, এটার মধ্যে আমাদের জি এবং এফ, তাহলে আমরা ইজিলি কিন্তু এখান থেকে হচ্ছে ক্যালকুলেশনটা করতে পারি। ঠিক আছে, জি এবং এফ, তাহলে এটা যোগ এবং বিয়োগের মাধ্যমে আমরা 61 হবে, তাই না? এই জন্য একটু উল্টা পাল্টা হচ্ছে মনে হচ্ছে, 61 হবে। 61 এখানে কত হচ্ছে 36, তাই না? হ্যাঁ, 36 হচ্ছে। তাহলে 6 দিয়ে কাটে, 6 দিয়ে কাটে, তাহলে 6 মাইনাস হচ্ছে জি প্লাস হচ্ছে 3f ইজিক্যাল টু হচ্ছে 0। ঠিক আছে, এটা হচ্ছে 5 নাম্বার। দেখো এটাও মাইনাস জি, এখানে মাইনাস জি, খুবই সুন্দর একটা দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। 5 এবং 6 যদি আমরা বিয়োগ করি, দেখো 5 বিয়োগ হচ্ছে 6, খেয়াল করে দেখো 6 থেকে 2 বাদ দিলে কত থাকে 4 থাকে, মাইনাস জি আউট হয়ে যায়, 3f থেকে এফ বাদ দিলে কত থাকে 4f থাকে, তাহলে 4 প্লাস 4f ইজিক্যাল টু হচ্ছে 0, বা f ইজিক্যাল টু হচ্ছে -1। f এর মান এখন যে কোনো একটা সমীকরণে বসাও তো। আমরা f এর মানটা 6 নাম্বার সমীকরণে বসালাম, ইচ্ছা মতো বসালেই হবে কিন্তু। f এর মান এখানে বসাই 2 g +1 ইজিক্যাল টু 0, বা g ইজিক্যাল টু হচ্ছে 3, জি ইজিক্যাল টু কিন্তু আমরা 3 পেয়ে গেলাম। ঠিক আছে, -g ইজিক্যাল টু -3, তাহলে দেখো জি এর মানও পেয়েছি, এফ এর মানও পেয়েছি। তো জি এবং এফ এর মান যেখানে সি আছে সেখানে একটু বসিয়ে দিব, যেখানে সি আছে সেখানে একটু বসিয়ে দিব। যে কোনো একটা সমীকরণ তুমি চুজ করতে পারো। 4 নম্বর সমীকরণে বসাচ্ছি, 4 নম্বর সমীকরণে বসাচ্ছি। তো 4 নম্বর সমীকরণে বসালে কি পাচ্ছি একটু খেয়াল করো, 5 + 4g, 5 + 4 ইন্টু জি এর মান -1, জি এর মান -1, এই জি এর মান কি -1 নাকি? না সরি, জি এর মান 3, জি এর মানটা একটু পরে বের হয়েছে। তারপর কত প্লাস 2f, প্লাস হচ্ছে 2 ইন্টু f এর মান হচ্ছে -1 প্লাস c ইজিক্যাল টু 0। তাহলে আমরা পাচ্ছি 5 প্লাস হচ্ছে 3 4 12 বিয়োগ হচ্ছে 2 প্লাস c ইজিক্যাল টু 0, 12 5 17, c ইজিক্যাল টু 15, -15 মনে হয়, তাই না? -15। আচ্ছা যাই হোক,
ক্যালকুলেশন হয়েছে কিনা বলতে পারি না, তো হওয়ার কথা। তারপর আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক নাম্বার হতে একেবারে যে মেইন সমীকরণটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, জি এর মান যেহেতু 3, তাহলে আমরা পাচ্ছি 6x মাইনাস 2y মাইনাস 15 ইজ ইকুয়াল টু, যে উত্তর মিলেছে নাকি দেখি। হ্যাঁ, উত্তর মিলে গেছে, ঠিক আছে, উত্তর মিলে গেছে। এটা ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। এটা করালাম সময় নিয়ে। তোমাদের এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় আসে। আমরা কিভাবে ক্যালকুলেশন করবো দেখো, খুব বেশি সময় কিন্তু লাগে নাই, খুব বেশি কিন্তু সময় লাগে নাই। আমি হয়তো বা 5 থেকে 6 মিনিট সময় লেগেছে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে লেখার পরেও, কিন্তু 5 থেকে 6 মিনিট সময় লেগেছে, খুব বেশি কিন্তু সময় না। তোমাদের একটা অঙ্কের জন্য কিন্তু তুমি 12 মিনিট সময় ব্যবহার করতে পারবা, 12 মিনিট, কারণ তোমাদের একটা সৃজনশীলের জন্য 30 মিনিট, 12 12 24 আর 6 30, 2 মার্কের প্রশ্নটা তুমি 6 মিনিট, আর এই যে বড় প্রশ্নগুলোকে তুমি 12 মিনিট করে ব্যবহার করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের গেল ইআই নির্ণয় বৃত্তের সমীকরণ। ওকে, নির্ণয় বৃত্তের সমীকরণ। এখন এই সমীকরণের জন্য তুমি কি বের করতে বলেছে, আরো একটু লেজুর ছিল, দেখো বলেছে যে ব্যাসার্ধ নির্ণয় করো, কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। কেন্দ্রের স্থানাঙ্ক বুঝতেই পারছো, মাইনাস জি মাইনাস এ, আর ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। অলরেডি এগুলো আমরা বের করে ফেলেছি, সুতরাং এগুলো আমরা বের করলেই কিন্তু পেয়ে যাব। কেন্দ্রের স্থানাঙ্ক কি, মাইনাস জি কমা মাইনাস এফ, মাইনাস জি কমা মাইনাস এফ। আমাদের জি এর মানটা পেয়েছি 3, তাহলে -3 + 1 হয়ে গেল, ঠিক আছে, যেহেতু -1। আর ব্যাসার্ধটা বুঝতেই পারছো যে রুট ওভার অফ জি স্কয়ার এর মান, জি এর মান হচ্ছে 3 স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 15, লাস্ট পর্যন্ত পেলাম হচ্ছে 9 একে 10 আর 15 25, রুট ওভার 25 ইজ ইকুয়াল টু 5। সুন্দর মান বের হয়েছে। ওকে, এই গেল আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এবার দেখো আমরা পরে 3-এর 4 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। খেয়াল করে দেখো, আমি লিখে নিয়েছি, আজকে একটু লিখতে সময় লাগে, একটু লিখে নিয়েছি, তাহলে আমাদের একটু সময়টা বেঁচে যায়। একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে কিন্তু যায়, এবং এক্স ওয়াই অক্ষ দুটির ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 এবং 5 অংশ কেটে নেয়। মূল বিন্দু দিয়ে কিন্তু যায়, খেয়াল করে দেখো, একটা বৃত্ত কিন্তু মূল বিন্দু দিয়ে যায়, দেখাচ্ছি। এবং এই যে দেখো, আমি দেখাচ্ছি, এই দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে আমি দেখো টোটাল প্রেজেন্টেশনটা আমি দেখাচ্ছি তোমাকে। এক্স 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 অক্ষ থেকে 5 অংশ কেটে নিয়েছে, এই যে 5, এটুকার দৈর্ঘ্য হচ্ছে 5, এরকম করে দেওয়া থাকতে পারে তোমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে। আর এটুকার মান হচ্ছে 3, ঠিক আছে, এটুকার মান হচ্ছে 3। মানে মূল বিন্দু দিয়ে যায়, এই যে মূল বিন্দু দিয়ে যায়। দেখো আমি প্রশ্নটা লিখেছি এবং এখন চিত্র আকারে উপস্থাপন করেছি। চিত্র আকারে প্রশ্নটা যদি পরীক্ষা আসতো, তাহলে কিভাবে আসতো, এইভাবে আসতো যে একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, যে মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এবং এক্স এবং ওয়াই অক্ষ দুটি ধনাত্মক দিক থেকে যথাক্রমে এত অংশ ছেদ করে। মূল বিন্দুতে যায়, এক্স অক্ষ থেকে কত অংশ ছেদ করে, 5, ওয়াই এক্স অক্ষ থেকে কত রে 3, সরি এখানে মনে হয় 3 হবে, এটা এইদিকে 3 হবে, এইদিকে 3 আর এদিকে 5 হবে, হ্যাঁ এদিকে 5 হবে, এই যে এক্স অক্ষ 5 অক্ষ। এখন তোমাকে যদি বলা হয়, এটা একটু বিন্দু দিলাম, এটা ও দিলাম, যেমন এটা এ দিলাম, এটা বি দিলাম মনে করো, তো তুমি এখন ইজিলি বলতে পারবা যে স্যার আসলে যেহেতু এটা মূল বিন্দু দিয়ে যায় এবং মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে যেহেতু 3 অংশ কেটে নিয়েছে, তাহলে এটা কত 3,0 হবে, এটা হচ্ছে 0,5 হবে। দেখো আমাদের আগের যে অঙ্কটা তার চাইতে হাজারো গুণে এখানে এটা কিন্তু সহজ, কারণ আগে আমার সংখ্যা ছিল প্রত্যেকটার ক্ষেত্রে 0 কিন্তু ছিল না, এখানে 0 0 3 0 0 5 সবগুলা কিন্তু আমরা প্রেজেন্ট করব কিভাবে, আমরা লিখবো, চিত্রটা দাগাবো, যদি চিত্রটা দাগানো থাকবে, যদি পরীক্ষা আসে তাহলে এরকম 3 থাকবে 5 থাকবে, তখন তুমি কি বলবা যে চিত্র অনুসারে বৃত্তটি মূল বিন্দু 0 0 বিন্দু, এ অফ 3 0 বিন্দু এবং বি অফ 0 5 বিন্দুগামী। চিত্র অনুসারে যে চিত্র থাকতো আর কি, চিত্র অনুসারে বৃত্তটি, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, বৃত্তটি হচ্ছে কত বিন্দু, 0 0 বিন্দু, তারপর হচ্ছে 3,0 বিন্দু এবং 0,5 বিন্দুগামী, ঠিক আছে। তো আমার মনে হয় না যে এই অঙ্কটা আর করে দেওয়া দরকার হবে। তার বৃত্তের সমীকরণটা আমরা ধরে নেব, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2ay প্লাস c, তিনটা বিন্দু বসাবো, বুঝতেই পারছো।
ধরিবৃত্তের সমীকরণ লিখে নিচ্ছি, এগুলো করতে 2 মিনিটও লাগবে না। ধরিবৃত্তের সমীকরণ, ধরিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy। আমি ব্যাখ্যা দিচ্ছি আবারও, যে আমরা যখন বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে না তখন সাধারণত ভাবে আমরা এই বৃত্তের সাধারণ সমীকরণটা ব্যবহার করব। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বৃত্তের সাধারণ সমীকরণটা ব্যবহার করব। যে ক্ষেত্রে একেবারে কেন্দ্রের স্থানাঙ্ক উল্লেখ করে দেওয়া আছে সেক্ষেত্রে আমরা ওই এইচ কে কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তের সমীকরণটা সেটা ব্যবহার করলে আমরা একটু হিসাব নিকাশের সুবিধা পাবো। ওকে, 1 নং বৃত্ত, 1 নং বৃত্তটি এত এত বিন্দুগামী, আচ্ছা এত এত বিন্দুগামী লিখেছি অলরেডি, 0 0, তারপর হচ্ছে 3 0, তারপর হচ্ছে 0 5 বিন্দুগামী। ঠিক আছে, বিন্দুগামী। ওকে, তাহলে এই বিন্দুগুলা বসালেই কিন্তু তুমি জি এর মানটা পেয়ে যাবা, সি এর মানটা পেয়ে যাবা, এফ এর মানটা পেয়ে যাবে। একটা বিন্দু আমি বসিয়ে দেখাচ্ছি, দেখো আমি যখন 0 0 বিন্দু বসাবো 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস হচ্ছে সি ইজ ইকুয়াল টু 0 বা সি ইজ ইকুয়াল টু 0। তারপর যখন আমি 3 0 বিন্দু বসাবো তখন একটা মান পেয়ে যাব, যখন আমি 0 5 বিন্দু বসাবো তখন আমি একটা মান পেয়ে যাব। ঠিক আছে, যখন আমি 3 0 বিন্দু বসাবো তখন আমরা জি এর মান পাবো, যখন আমরা 0 5 বিন্দু বসাবো তখন আমরা এফ এর মানটা পেয়ে যাব। তারপর আমরা জি এফ এবং সি এর মানটা যখন আমরা এখানে বসাবো মেইন সমীকরণে তখন আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। খুবই সহজ, শুধুমাত্র আমাকে বুঝতে হবে যে এইটা যখন 3 অংশ কেটে নিচ্ছে, মূল বিন্দু থেকে এই পর্যন্ত মান যদি 3 হয় তাহলে আমরা অবশ্যই এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 3 0, আর মূল বিন্দু থেকে উপরের দিকে বা ওয়াই অক্ষ বরাবর 5 অংশ কেটে নিচ্ছে, তার মানে হচ্ছে এই বি বিন্দুটার স্থানাঙ্ক হবে 0 5। তাহলে আমরা 3টা বিন্দু পেয়ে গেছি। আমরা যে দাবি করেছিলাম যে আমরা বৃত্তের সমীকরণ বের করতে হলে যে জিনিসগুলো লাগবে তার মধ্যে একটা শর্ত ছিল যে 3টা বিন্দু হলেই হবে, সেই 3টা বিন্দু আমরা পেয়ে গেছি। সুতরাং আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে আর কোনো বাধা নেই, আমরা অন্যদিকে আর তাকানোর কোনো দরকারই হচ্ছে না। ওকে, 3 নম্বরে তাহলে আমাদের হয়ে গেল। ঠিক আছে, 3 নম্বরে আমাদের হয়ে গেল। তোমরা বাদ বাকিটা চেষ্টা করবা, বাদ বাকি আরো 2-1টা অঙ্ক আছে, আর মনে হয় 5 নাম্বারটা আছে, পারবা একই। ওখানে 3 অংশ 5 অংশ কেটেছিল, এখানে আমার 4 নম্বর অঙ্ক 5 নম্বর অঙ্কে দেওয়া আছে এইচ অংশ আর কে অংশ কাটে, ভেরি সিম্পল। এইবার দেখো আমরা 4 নম্বরে, এই 4 নাম্বারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কথায়ও আসতে পারে, এটা কিন্তু কথায়ও আসে। এই অঙ্কটা এভাবে কথায়ও আসে, আবার এই অঙ্কটা চিত্রের মাধ্যমে কিভাবে আসতে পারে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, খেয়াল করি, একটি বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, দেখো এই যে এই রেখার উপর অবস্থিত, এবং আমরা বলেছি 3টা জিনিস লাগবে কিন্তু। দেখো এই যে 2টা বিন্দু দেওয়া আছে, এই যে 2টা বিন্দু, আর একটা শর্ত দেওয়া আছে কি, দেখো এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে আমাদের হাতে কি কি দিয়েছে, ওরা দিয়েছে 3, -2 এবং -2, 0, এই 2টা বিন্দু দিয়েছে। আমরা বলেছি 2টা বিন্দু হলে একটা শর্ত লাগবে, হ্যাঁ একটা শর্ত তারা দিয়ে দিচ্ছে সুন্দর করে। কিরকম দিয়েছে, যে একটি বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। এই টোটালটাকে যদি আমি একটু রাফ চিত্রের মাধ্যমে দেখাতে চাই, রাফলি এক্স অক্ষ ওয়াই অক্ষ আমি দেখাচ্ছি না, এক্স অক্ষ ওয়াই অক্ষ আমি দেখাচ্ছি না, তো আমি জাস্ট একটা রাফলি একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখানো লাগবে না, এই অঙ্কটা করার জন্য এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখানো লাগবে না। এই যে বৃত্ত দেখালাম, তো বৃত্তটার কেন্দ্র কিন্তু এই রেখার উপর অবস্থিত। দেখো এই যে কেন্দ্রটা আমি যদি একটু দেখাই তোমাদের, এই যে দেখালাম এই যে বড় করে একটা রেখা দেখালাম, কিন্তু সেটা এরকম হতে পারে, উল্লম্ব রেখা হতে পারে, বাঁকা রেখা হতে পারে, যেভাবেই হোক না কেন সেটা কেন্দ্রগামী রেখা। সেই রেখার নাম কি, সেই রেখার নাম হচ্ছে 2x - y = 3, এবং এই বিন্দুটা দেখো কত কত বিন্দুগামী, 3, -2, মানে x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে, মনে করে এখানে দিলাম 3, হচ্ছে -2, আমি বলেছি রাফলি x অক্ষ y অক্ষ দাগাবো না, আর একটা হচ্ছে -2, 0 বিন্দুগামী, -2, 0 বিন্দুগামী। ঠিক আছে, মনে করে এখানে সেটা বিন্দুটা যে কোনো জায়গায় দেওয়া থাকতে পারে। এই যে দেখো তো টোটাল কথাটা এই চিত্রের মাধ্যমে প্রেজেন্ট হয়েছে কিনা, অবশ্যই হয়েছে। খেয়াল করো, এই যে যে বৃত্তটার সমীকরণ আমাকে বের করতে হবে সেই বৃত্তটার সমীকরণের নাম একটা অবশ্যই দিব, x² + y² + 2gx + 2fy + c = 0। এই বৃত্তটা যেটা বের করতে বলেছে ওরা আমাকে কি বলে দিয়েছে, যে এই যে বৃত্তটা তুমি বের করতে চাচ্ছ বা বের করতে বলছি তোমাকে, সেইটা হচ্ছে এই রেখার উপর অবস্থিত। দেখো এই যে তার কেন্দ্রটা হচ্ছে এই রেখার উপর অবস্থিত, হ্যাঁ এই রেখার উপর অবস্থিত, দেখো এই যে
কেন্দ্রটা কিন্তু এই রেখার উপরই অবস্থিত, এই যে কেন্দ্রটা। ঠিক আছে, কেন্দ্রের নাম কি? কেন্দ্রের নাম অবশ্যই মাইনাস জি কমা কমা মাইনাস এফ। কারণ আমি যে বৃত্তের সমীকরণটা লিখবো, যেহেতু বৃত্তের কেন্দ্র দেওয়া নেই একেবারে স্পেসিফিক করে, আমরা অবশ্যই বৃত্তের সাধারণ সমীকরণটাই লিখবো। ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx। বৃত্তটা শেষ হয়ে গেলে তোমরা বুঝবা যে বৃত্তটা কত সহজ। যে কোনো ভাবে প্রশ্ন করলে তোমরা অ্যান্সার করতে পারবে আশা রাখছি, যদি তোমরা মনোযোগী হয়ে আমার ক্লাসগুলো দেখো সুন্দর করে। আমি কিন্তু তাড়াহুড়ো করছি না, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট কিন্তু বুঝিয়ে তোমাদেরকে ক্লাস নেওয়া হচ্ছে, যেটা আমি একটা পয়েন্ট বাদ দিচ্ছি, নো, কোনো পয়েন্ট আমি বাদ দেওয়ার চেষ্টা করছি না, একেবারে পয়েন্ট টু পয়েন্ট তোমাকে বুঝিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, 1 নং বৃত্ত। খেয়াল করো, 1 নং বৃত্তটা কিন্তু এই বিন্দুগামী এবং এই বিন্দুগামী, তাহলে কিন্তু এই দুইটা বিন্দু দ্বারা এই বৃত্তটা সিদ্ধ হবে। দুইটা সমীকরণ পেয়ে যাব। দুইটা সমীকরণ পেলে তো আমার চলবে না, আমার আরো একটা সমীকরণ পেতে হবে। সেই সমীকরণটা আসবে হচ্ছে এই যে শর্তটা দেওয়া আছে, সেই শর্তটা আগে দেখাই। দেখো, 1 নং বৃত্তের কেন্দ্র, 1 নং বৃত্তের কেন্দ্র, আবার বলছি যে রেখাটা আমি দাগিয়েছি এটা এরকম হতে পারে, এরকম হতে পারে, বাঁকা হাঁকা তেরা যে কোনো হতে পারে। বাঁকা হাঁকা তেরা বলতে এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, উল্লম্ব রেখা হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু সেই রেখাটা কিন্তু যে বৃত্তের সমীকরণটা বের করব সেই বৃত্তের কেন্দ্র দিয়ে যেতে হবে। এই যে কেন্দ্র দিয়ে গেছে, কিন্তু এটাই বলে দিয়েছে অঙ্কের মধ্যে কিন্তু। ওকে, 1 নং বৃত্তের কেন্দ্র কত? মাইনাস জি মাইনাস এফ, অবশ্যই মাইনাস জি মাইনাস এফ, কারণ এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। কোন রেখার উপর অবস্থিত? এই যে কেন্দ্র 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, রেখার উপর অবস্থিত, রেখার উপর অবস্থিত। তো একটা বিন্দু যদি একটা রেখার উপর অবস্থিত হয়, খেয়াল করো তো, একটা বিন্দু যদি একটা রেখার উপর অবস্থিত হয়, তাহলে এই বিন্দু দ্বারা এই রেখার সমীকরণটা সিদ্ধ হবে। আমরা সে ছোট ক্লাস থেকে শিখে আসতেছি, 9-10 থেকে সরল রেখা আমরা পড়ে আসছি, সম্ভবত না পড়লে এখন পড়েছো। ঠিক আছে, তাহলে এখন অতএব আমরা লিখতে পারি না যে এই রেখাটা যদি সিদ্ধ করি, তাহলে এক্স এর জায়গায় কি বসবে? স্থানাঙ্ক বসবে। স্থানাঙ্কের এক্স স্থানাঙ্ক বসবে এক্স এর জায়গায়, ওয়াই স্থানাঙ্ক বসবে হচ্ছে ওয়াই এর জায়গায়। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রবলেমটা, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখো এক্স এর জায়গায় বসাবো মাইনাস জি, আর ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে মাইনাস এফ, তাহলে প্লাস এফ হয়ে গেল ইজিক্যাল টু কিন্তু 3। এখান থেকে কিন্তু আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। তো তুমি এখান থেকে খেয়াল করে দেখো, আচ্ছা এইভাবে রেখে দিই, মাইনাস 2g প্লাস এফ ইজিক্যাল 0, এটার নাম দিলাম হচ্ছে 2 নম্বর রেখা। আমি আর করাচ্ছি না। এখন দেখো তো, এই যে বিন্দু আর এই বিন্দু বসালে আরো দুটো সমীকরণ পাবো না? হ্যাঁ পাবো, এইটা আরো সহজ। আচ্ছা দেখায় দিই এই অঙ্কটা, যেহেতু বেশি ইম্পর্টেন্ট। তারপর লিখবো হচ্ছে 1 নং বৃত্তটি, 1 নং বৃত্তটি 3, -2 এবং এবং -2, 0 বিন্দুগামী। ভালো কথা, এই দুইটা বিন্দুগামী যদি হয়, এইটা দ্বারা এটাকে সিদ্ধ করবো একবার, এই বিন্দু দ্বারা এটাকে একবার সিদ্ধ করবো, দুটা আমরা সমীকরণ পাবো। এটা সিদ্ধ করো। অতএব আমি যদি একটু লিখি, বইয়ের একটু সাহায্য নিচ্ছি, ওই পাশে বারবার উল্টাতে ভালো লাগতেছে না। 4-এর 1 নাম্বার 3, -2, তাহলে আমি পাবো 9 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 6g মাইনাস হচ্ছে 4f প্লাস c ইজ ইকুয়াল টু 0, বা 13 প্লাস 6g মাইনাস 4f প্লাস c ইজ ইকুয়াল টু 0। আমি লিখছি, আমার লাভ হচ্ছে, তোমার লাভ হচ্ছে না, কিন্তু তোমাকে কিন্তু লিখতে হবে। তুমি এখন খালি বুঝতেছো, কিন্তু তোমার কিন্তু লাভ হচ্ছে না, অবশ্যই লাভ হচ্ছে না, কিন্তু মানে লেখার ক্ষেত্রে অবশ্যই তোমাকে লিখতে হবে। এবং আর একটা বিন্দু করা ছিল -2, 0, বসায় দিই। -2 মানে কি? 4 প্লাস 0 প্লাস 4g প্লাস 0 প্লাস c ইজ ইকুয়াল টু 0, 4g প্লাস c প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 4 নাম্বার। হইলো রে? 2, 3, 4। দেখো তো, এটার মধ্যে c আছে, এটার মধ্যেও c আছে, বিয়োগ করে দাও না, বিয়োগ করলে কাজ হয়ে যাবে। 3 বিয়োগ 4, 3 বিয়োগ 4, এটা আরো সহজ। দেখো 13 থেকে যদি আমি 4 বাদ দিই 9 পাবো। আমি একটু এখানে এই 4টা এখানে থাকলেই ভালো ছিল, অযথা উল্টা পাল্টা করলাম। 13 থেকে 4 বাদ দিলে কত থাকে? 9 থাকে। 6g থেকে 4g বাদ দিলে কত থাকে? 2g থাকে, প্লাস 2g থাকলো। -4f থেকে এখানে কোনো f নেই, তাহলে -4f -4ab থাকলো, আর c থেকে c বাদ দিলে 0 থাকে। ওকে, এটা দাও হচ্ছে 5 নাম্বার। এবার খেয়াল করো তো, এইটার মধ্যে g আর f, এবং 2 নাম্বারের মধ্যেও কিন্তু g আর f, এই দুইটা সমীকরণ ইকুয়েশন সলভ করলে, এই দুটো ইকুয়েশন সলভ করলে কিন্তু আমরা
জি এবং এফ এর মানটা পেয়ে যাব। জি এবং এফ এর মানটা আবার আমরা যেখানে সি আছে সেখানে আমরা বসালে আমরা সি এর মানটা পেয়ে যাব। আমাদের যে চাহিদা ছিল জি এফ এবং সি এর মান নির্ণয় করা, সেটা আমরা কিন্তু হয়ে গেল। কঠিন লাগার কথা না, কঠিন লাগার কথা না। তবে তোমাদের কিন্তু চিত্র আকারে আসার সম্ভাবনাও আছে কিন্তু এই প্রশ্নটা। সাধারণত এটা দুই ভাবেই আসে, অঙ্ক মানে কথায় অথবা এইভাবে। কথায় বেশি আসে এই অঙ্কটা, কমপক্ষে এই অঙ্কটা একটু কথায় বেশি আসে, স্টেটমেন্ট বা বিবৃতির মধ্যে থাকে, দৃশ্যকল্পের মধ্যে থাকে। ঠিক আছে, ওকে। 4 এর 1 2 3 4, আবার বলছি 4 এর, আমি এরপর ক্যালকুলেশনটা তোমাদের হাতে ছেড়ে দিলাম, জাস্ট ওই 6 এর পড়া। কিন্তু এখন যে দুইটা সমীকরণ আছে, একটার মধ্যে জি আর একটার মধ্যে, দুইটার মধ্যে জি এবং এফ, আমরা যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে জি এবং এফ এর মানটা বের করে নিব। ওকে, এইবার খেয়াল করো, 4 এর 1, 4 এর 2, 4 এর 3 সব তোমরা করবা, সবগুলাই করবা, কারণ তোমাদের ক্যালকুলেশন অ্যাবিলিটিটা অতটা স্ট্রং না আমার কাছে মনে হয়। খালি ভুল করো পরীক্ষার খাতায়, বলে একটু ভুল হয়ে গেছে স্যার এই জন্য নাম্বার পাই নাই। এইটা এখন বলে পার পাচ্ছ, এইচএসসি তে ভর্তি পরীক্ষায় বলে কিন্তু আর পার পাবা না। ভুল তো ভুলই, নাম্বার কিন্তু 0 চলে আসবে। ঠিক আছে, বুয়েট অ্যাডমিশন টেস্টে একবারে 0, 10-এ 0 একবারে পেয়ে যাবা, বুয়েট কুয়েট রুয়েট চুয়েট। ঠিক আছে, সুতরাং তোমরা প্রত্যেকটা অঙ্কই করবা 4 এর 4। যত বেশি অঙ্ক করবা তত তোমার ভুলের পরিমাণটা কমতে কমতে একসময় ভুল থাকবে না। 1 2 3 4 চারটা অঙ্ক সেম সেম, খালি প্যারামিটার গুলা ভিন্ন, প্রত্যেকটা অঙ্ক সেম সেম, একটু ডিফারেন্স নাই। 4 এর 1 2 3 4 খুবই ইম্পর্টেন্ট, একেবারে সেম সেম, একটু চেঞ্জ নেই প্রসিডিউরে, শুধুমাত্র প্যারামিটার গুলো চেঞ্জ, 1 এর জায়গায় 2, 2 এর জায়গায় 3 এরকম আছে। এবার 4 এর 5 নাম্বারটা আসি। ঠিক আছে, আমি বলেছি আমি তোমাদের প্রত্যেকটা অঙ্কই করাবো, প্রত্যেকটা অঙ্ক করাবো। ঠিক আছে, প্রায় প্রত্যেকটা অঙ্ক করাবো। একটি বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, খেয়াল করবা। আবারও আমাদের হাতে দেখো এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু দেখো, আমি বড় করে গোল করে দুটো বিন্দু দিয়ে দিলাম। তাহলে 3,5 বিন্দুগামী একটা বৃত্ত এবং 6,4 বিন্দুগামী একটা বৃত্ত। এবং আগেই বলেছি দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, দুইটা শর্ত দেওয়া আছে, মানে দুইটা বিন্দু দেওয়া আছে। আরো তো একটা কিছু লাগবে, হ্যাঁ একটা শর্ত দেওয়া আছে। কি শর্ত? বৃত্তের কেন্দ্র, খেয়াল করবা, বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। আমি দাগালেই তোমার অঙ্কটা হয়ে যাবে, আমি জাস্ট দেখা দিব। টোটাল ক্যালকুলেশন তোমরা করবা। ঠিক আছে, টোটাল ক্যালকুলেশন তোমরা করবে, একেবারে নিখুঁত ভাবে বুঝিয়ে দিব, একটু কনফিউশন থাকার কথা না। বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। দেখো তো, আমি একটা বৃত্ত দাগাইতো, দাগালাম। বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। এই যে কেন্দ্র নিলাম, বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এখানে, ওয়াই অক্ষ দিলে দিতে পারতাম, নাও দিতে পারতাম, আমি এই ওয়াই অক্ষটা দেওয়ার দরকার ছিল না, এই ওয়াই অক্ষ দেওয়ার দরকার ছিল না। আমি একটু চিত্রটা আরো একবার দেখাচ্ছি, এখানে ওয়াই অক্ষটা দেওয়ার আমার দরকার ছিল না। ওয়াই অক্ষ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের মাথা ব্যথা হচ্ছে এক্স অক্ষ নিয়ে। ঠিক আছে, এই যে আমাদের এক্স অক্ষ, এই যে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, এই যে এক্স অক্ষের উপর অবস্থিত। ওয়াই অক্ষ কোথায় আছে? ওয়াই অক্ষ যেখানে থাকে থাকুক, ওয়াই অক্ষ যেখানে থাকে থাকুক। দাগালাম একটা ওয়াই অক্ষ আবল তাবল জায়গায়। ঠিক আছে, এই যে, এবং এই ভিতরে দেখো 3 5 এবং 6,4 বিন্দুগামী। 3 5 দাও, একটা 3 5 একটা জায়গায় দিয়ে দাও, এই যেখানে দিলাম 3 5, 3,5, এবং আর একটা 6 4, এই যেখানে দিলাম 6 4, এই যেখানে দিলাম 6,4, এই যে। ঠিক আছে, এই যে দেখো তো, এই যে টোটাল কথাটা আমি আমি চিত্রের মাধ্যমে প্রেজেন্ট করেছি। কোথাও তার কারো কোনো কনফিউশন থাকার কথা না, কোথাও কারো কনফিউশন থাকার কথা না। এই চিত্রটা না, আমরা বলেছে যে একটা বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, হ্যাঁ এক্স অক্ষের উপর অবস্থিত, এবং বৃত্তটা কত কত বিন্দুগামী? 3,5 বিন্দুগামী এবং 6 4 বিন্দুগামী। হ্যাঁ দেখো তো, চিত্রের দিকে তাকাও তো একটু, চিত্রের দিকে তাকালে দেখা যাচ্ছে যে বৃত্তটা, হ্যাঁ 3 5 বিন্দুগামী এবং হচ্ছে 6 4 বিন্দুগামী। তাহলে আমরা এখন বৃত্তের সমীকরণ নির্ণয় করব। দেখো, এটা আরো সহজ, এটা আরো সহজ, কারণ বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কের নাম কি বলো দেখি? মাইনাস জি কমা মাইনাস এফ, আমরা জানি। তো বৃত্তের, এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় এই বৃত্তের কেন্দ্রের কোনটা জিরো বলো দেখি? মাইনাস জি এর মান জিরো নাকি মাইনাস এফ এর মান জিরো? একজন বলো, একজন বলো, কোনটার মান জিরো? মাইনাস এফ এর মানটা জিরো। তাহলে কোন একটা বৃত্ত যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় কেন্দ্রটা, তাহলে কেন্দ্রের স্থানাঙ্কের কোটির মান জিরো। এটা মুখস্থ বিদ্যার কোনোই দরকার নাই, দেখলেই তুমি বুঝতে পারতেছো যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কার মান থাকে? এক্স এর মান থাকে, কার মান থাকে না? ওয়াই এর মান থাকে না। তাহলে বৃত্তের কেন্দ্রের
ওয়াই এর মানটা থাকবে না বা কোটির মানটা থাকবে না। ধরিবৃত্তের সমীকরণ, ধরিবৃত্তের সমীকরণ দেখো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের তেমন কোনো সমস্যায় কিন্তু আমরা পড়ি নাই, যে আগে কোনো চ্যাপ্টার পড়ি নাই, এটা নাই ওটা নাই, তেমন কোনো প্রবলেমে কিন্তু পড়ি নাই। কারণ সহজ সহজ কথার মধ্য দিয়েই কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত আসতে পেরেছি। ধরিবৃত্তের সমীকরণ হচ্ছে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। আমাদের ভাষাটা কিরকম হবে দেখো তো, ভাষাটা দেখো তো, চিত্র আকারে থাকলেও আমার ভাষাটা যেরকম হতে হবে ওটা আকারে আমি একইভাবে লিখতে পারি। 1 নং বৃত্তের কেন্দ্র, 1 নং বৃত্তের কেন্দ্র, কেন্দ্র, হ্যাঁ, 1 নং বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ কার উপর অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত। যা বলেছে, যা দেখছি চোখের মধ্যে সেটাই আমরা লিখছি, অন্য কিছু লিখছি না। এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত, ভালো কথা, এক্স অক্ষের উপর অবস্থিত। অতএব মাইনাস এফ ইজিক্যাল টু 0 লিখবা, এফ ইজিক্যাল টু 0 লিখবা না, মাইনাস এফ ইজিক্যাল টু 0 লিখবে, তারপরের লাইনে লিখবে এফ ইজিক্যাল টু 0। কারণ বৃত্তের কেন্দ্রের কোটির মান কিন্তু মাইনাস এফ, শুধু এফ না, কিন্তু কোটির মান কিন্তু মাইনাস এফ। তাহলে মাইনাস এফ ইজিক্যাল 0 লিখলাম, এফ ইজিক্যাল 0। দেখো এফ এর মানটা কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখন এই দুইটা স্থানাঙ্ক যখন আমি ইনপুট দিব, এখানে সিদ্ধ করব, হ্যাঁ, তখন কিন্তু প্রতি ক্ষেত্রে এফ এর মানটা 0 পাচ্ছি। প্রতি ক্ষেত্রে যখন আমি এফ এর মানটা 0 পাচ্ছি, এখানে কে কে থাকছে? জি এবং সি। তাহলে জি এবং সি সম্বলিত দুইটা সমীকরণ পেয়ে যাচ্ছি। এটার জন্য একটা সমীকরণ, এটার জন্য একটা সমীকরণ। তাহলে দুইটা সমীকরণ থেকে আমরা জি এবং সি এর মানটা বের করে নিলেই আমরা এখানে বসিয়ে দিব, তারপর আমাদের সমীকরণটা কমপ্লিট হয়ে যাবে। আমি আর দেখাচ্ছি না, তারপর আমি বসাবো, এর শুধুমাত্র বলবো যে 1 নং বৃত্তটি এত এবং এত বিন্দুগামী। ঠিক আছে, লিখে নিব আমরা। পরের অংশ, আমি 1 নং বৃত্তটি আমি আর দেখাচ্ছি না, যে এত 6,4 এবং 3,5 বিন্দুগামী। ঠিক আছে, বিন্দুগামী, বিন্দুগামী করলে কি হবে? সিদ্ধ হবে। এক্স এর জায়গায় এটা বসাবো দুইটা, দুই ক্ষেত্রে আমাদের জি এবং সি সম্বলিত দুইটা সমীকরণ আমরা পেয়ে যাব। দুই সমীকরণ থেকে আমরা জি এবং সি এর মানটা বের করে নেব, আর এফ এর মানটা অলরেডি পেয়ে গেছি। আমরা মেইন বৃত্তের সমীকরণে বসালে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। ওকে, এর পরের অংশটা আমি পরে দিয়ে দিব। এবার আসো 4-এর 6 নাম্বারটা। এইবার খেয়াল করো তো, একই কথা, একই অঙ্ক, খালি একটু ঘুরানো। দেখো তো, একটা বিন্দু, দুটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু, এই যে একটা বিন্দু, দেখো বিন্দুর নামও কিন্তু সেম সেম দেওয়া আছে 4-এর 6 নম্বরে। এখানে কিন্তু দেখো এর কেন্দ্র হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত। একটু দাগা দেখাচ্ছি তোমাদের, দাগালেই অঙ্ক কমপ্লিট, দাগালেই অঙ্ক কমপ্লিট। খেয়াল করে দেখো, দাগালেই অঙ্ক কমপ্লিট। এর চাইতে সহজ অঙ্ক হয় না, এগুলো বারবার পরীক্ষায় আসে। এর কেন্দ্র হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত, এই যে এই কেন্দ্র হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত, এই যে কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত। এখন প্রশ্ন, স্যার ওই এক্স অক্ষটা কোথায়? এক্স অক্ষ যেখানে হয় হোক না, এর আমার দেখার বিষয় না, দাগালাম একটা ইচ্ছা মতো, এই যে এটা এক্স অক্ষ দাগালাম, ইচ্ছা মতো একটা এক্স অক্ষ দাগালাম। কিন্তু আমার শর্ত কি ছিল? যে কেন্দ্র হচ্ছে ওয়াই অক্ষের উপর, এই যে কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। আর কত কত বিন্দুগামী? 3-5 বিন্দুগামী আর 6-4 বিন্দুগামী। 3-5 দিয়ে নাও, যেখানে 3-3-5 দাও, এ মনে করে 3-5 বিন্দু, এই যে 3-5 বিন্দু, আর এটা মনে করো হচ্ছে 6-4 বিন্দু, এই যেটা মনে করো হচ্ছে 6-4 বিন্দু। একইভাবে বলো তো, এখানে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? মাইনাস জি কমা মাইনাস এফ। বলো তো এখানে এখন জি এর মানটা 0 নাকি এফ এর মানটা 0? মাইনাস জি এর মানটা 0 না মাইনাস এফ এর মানটা 0? সবাই বলতে পারি কোনটার মান 0? ওয়াই অক্ষের উপর ওয়াই এর মান আছে, বাংলা কথা, জি এর মানটা 0, মানে এক্স এর মান নাই, তাহলে মাইনাস জি ইজ ইকুয়াল টু 0। আগের মতো সেম প্রসিডিউর আমরা এই অঙ্কটাও কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, যে আমরা বলে লিখবো যে 1 নং বৃত্তটি, ওই যে বৃত্তের সাধারণ সমীকরণ লিখবো, কিন্তু 1 নং বৃত্তটি কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, অতএব মাইনাস জি ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা জি ইজ ইকুয়াল টু 0 বের করে নেব, তারপর এই বিন্দু এবং এই বিন্দু বসালে এফ এবং সি সম্বলিত দুইটা সরল মানে রেখার সমীকরণটা পেয়ে যাব। ওখান থেকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে জি এবং এফ এবং সি এর মানটা বের করে নিব। ভেরি সিম্পল, কিন্তু একেবারে সিম্পল। এবার আসো 4-এর 8 নাম্বারটা, 4-এর 8 নাম্বারটা, 4-এর 8 নাম্বারটা। ঠিক আছে, এই 4-এর 8 নাম্বারটা তোমরা নিজে করো তো বাবা। 5 নাম্বারটা একটু দেখায়। 4-এর 8 নাম্বারটা আমি হোমওয়ার্ক দিলাম, 4-এর 8 নাম্বারটা ইম্পর্টেন্ট, কিন্তু করবা, কুমিল্লা 14তে আসছে। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করা যা কেন্দ্রের স্থানাঙ্ক এবার দেওয়া আছে। এইবার দেখো, আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি। এইবার আমাদের বৃত্তের সমীকরণ লিখবো, এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস
ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। ধরি বৃত্তের সমীকরণ এটা, ঠিক আছে। তো এখন এই বৃত্তের সমীকরণের মধ্যে সবকিছু দেওয়া আছে, খেয়াল করে দেখো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত 9,4। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 9,4, তাহলে এইচ এর জায়গায় বসবে 9 আর কে এর জায়গায় বসবে 4। তাহলে আমরা কি লিখবো, x বিয়োগ 9 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটা দাও এক নাম্বার, ঠিক আছে। তো এখন আমাদের এ লাগবে, y x minus 9, দ্যাটস ওকে, y minus 4 ওকে, a স্কয়ার লাগবে। a স্কয়ার বের করার জন্য একটা শর্ত দেওয়া আছে। একটা শর্ত কি, এই বৃত্তটা হচ্ছে 1, -2 বিন্দুগামী। তাহলে আমরা লিখবো যে 1 নং বৃত্তটি, আবারও বলছি যে এই বৃত্তটার সমীকরণ এটা লিখলাম কেন, তো আমরা আগেই বলেছি যখন কেন্দ্রের স্থানাঙ্ক স্পেসিফিক ভাবে দেওয়া থাকবে 1 2 3 4 এরকম সংখ্যায়, তখন আমরা এই সমীকরণটা লিখলে একটু সুবিধা পাবো। প্রশ্ন হচ্ছে স্যার এইভাবে না লিখলে হবে না, ওইটা দিয়ে করলে হবে না? হ্যাঁ অবশ্যই হবে, কোনো কনফিউশন মাথার মধ্যে রেখো না, অবশ্যই হবে, বাসায় করে দেখবা সেম জিনিসই আসবে, ঠিক আছে। তো এবার দেখো 1 নং বৃত্তটি 1, -2 বিন্দুগামী। এই বিন্দুটা যদি বসায় দিই, সিদ্ধ করি, সিদ্ধ করো তো, x এর জায়গায় 1 বসাও, 1 বিয়োগ 9 হোল স্কয়ার প্লাস y এর জায়গায় -2 -4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কিন্তু a স্কয়ার। এখান থেকে আমি স্কয়ারের মান পেলাম হচ্ছে 100। অতএব 1 নম্বর থেকে আমরা পাচ্ছি x - 9 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 100। এটাই আমাদের বৃত্তের সমীকরণ। আমরা এই ফরম্যাটে রাখবো না বৃত্তের সমীকরণটা, সাধারণ ফরম্যাটে রাখবো। আমি একটু এক লাইনে লিখছি, x স্কয়ার প্লাস y স্কয়ার, 9 × 9 -18x মাইনাস হচ্ছে 8y, 9 নং 81 আর 16 97, 100 এর পাশে আছে, তাহলে মাইনাস হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 0। এইটা কিন্তু বাবা শিখতে হবে। এই যে এই লাইন থেকে এই লাইনটা যে আমি 10 সেকেন্ডের মধ্যে লিখলাম, এটা কিন্তু তোমাকে শিখতে হবে, কারণ তোমার নৈর্ব্যক্তিক অ্যানসার করার সময়, অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময় এইভাবেই তোমাকে কিন্তু ক্যালকুলেশন গুলো করে নিতে হবে, অত্যন্ত কম সময়ের মধ্যে, অত্যন্ত কম সময়ের মধ্যে। ভালো স্টুডেন্ট হওয়ার অনেকগুলা ক্রাইটেরিয়া তোমাকে মেইনটেইন করতে হবে, শুধু পারলে হবে না, অনেক কিছু ক্রাইটেরিয়া কিন্তু তোমার আছে, ঠিক আছে। তোমাদের মনে হয় লাইন কেটে যাবে এখনই। তো পরের অঙ্কটা একই রকমই, যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা, যা এত বিন্দুগামী এবং এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক। এক কেন্দ্রিক মানে কি, যে বৃত্তের সমীকরণটা আমরা বের করতে চাচ্ছি সেই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এই যে বৃত্তটা দেওয়া আছে এই বৃত্তের কেন্দ্রের অনুরূপ। তাহলে এই বৃত্তের কেন্দ্র বের করাটা ভেরি সিম্পল। আমাদের যা জানা আছে, যে কোনো একটা বৃত্ত দেওয়া থাকলে, যে কোনো একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে বৃত্তের সমীকরণ বের করা, কেন্দ্রের স্থানাঙ্কটা বের করা খুবই সহজ। সেই বৃত্তের কেন্দ্রটা বের আমরা